সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহটি ছিল আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের কথা বলছি না, নির্বাচনের ক্ষেত্রে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমেরিকার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক রিপোর্ট বেরিয়েছে। সপ্তাহ একসাথে নিয়ে বসা সম্ভব নয়, কিন্তু আমরা যেমনটি করে থাকি TVN24-এর পক্ষ থেকে সহজ ভাষায় সুন্দরভাবে এই এই সমস্ত জিনিস আপনাদের কাছে উপস্থাপন করা, সত্যটি উপস্থাপন করা। আজ এই সপ্তাহে যে রিপোর্টগুলি বেরিয়েছে, একটি হচ্ছে মিশিগান কনজিউমার রিপোর্ট, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কনজিউমার সেন্টিমেন্ট রিপোর্ট। তারপর ইউএস রিটেল রিপোর্ট, অর্থাৎ যারা খুচরা ব্যবসায়ী আছেন, ছোটোখাটো রিটেল স্টোর থেকে শুরু করে মধ্যম সাইজ, তাদের ব্যবসার অবস্থা কী। ইনফ্লেশন রিপোর্ট, জব রিপোর্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ রিপোর্ট এবং আরও কয়েকটি রিপোর্ট। আমি সেই সমস্ত বাদ দিলাম। স্টক মার্কেটের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। কামরুন খান ওয়াচিং ফ্রম উইথ টিভিএন, থ্যাংক ইউ আপনাকে। ওকে, নাও এর মধ্যে বের হচ্ছে ইউএস জব রিপোর্ট, যেটি সত্যিকার অর্থে আশ্চর্যজনক। আমি শুধু বলছি না, অ্যানালিস্ট অনেকে বলছেন, আপনারা শুনে আপনারা বলবেন কেমন। আমরা এটা অ্যানালাইজ করতে আমাদের সময় লেগেছে। এটা বুধবার সকালে বের হয়েছে। আপনাদের মনে আছে এটা বের হওয়ার কথা ছিল প্রথম শুক্রবার, পার্শিয়াল শাটডাউনের কারণে তারা ডিলে করেছেন। বের হচ্ছে গত বুধবার, অর্থাৎ গত পরশু। সেটির অ্যানালিসিস করতে বেশ সময় লেগেছে, কারণ এটি খুব কনফিউজিং। নাম্বারগুলো বাস্তবের সাথে ম্যাচ হয় না। কেন হয় না সেটি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমার একটা কাজ দেন ভাই, লায়ুল হামদ, 22 গ্রিন কার্ড হোল্ডার। ওকে, সো লিয়াল হামদ, প্লিজ কন্ট্যাক্ট TVN ইনফরমেশন অ্যাজ ফর মি। আপনি জিজ্ঞেস করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। ওকে, বাট যদি নাম্বার না থাকে, নাম্বারটি দেওয়া আছে অন স্ক্রিনে, সেখান থেকে দেখে নেবেন, অথবা গুগল করবেন, গুগলে যে TVN24 টেলিভিশন পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। ওকে, নাও এত শত রিপোর্টের মাঝখানে আমরা বেশ কিছু অ্যানালিসিস তুলে ধরবো, কিন্তু কিছু হাইলাইটস অফ দ্য উইক আমি তুলে ধরবো আপনাদের কাছে। জব রিপোর্টের ব্যাপারটা যেটি আছে, ইট ডাজন্ট অ্যাড আপ, ঠিক আছে। তো এখন ঠিক আছে, ফাইন, এটা তো আমি জানিয়ে দিলাম, কিন্তু এখন ইনফ্লেশন রিপোর্ট বেরোচ্ছে। ইনফ্লেশন রিপোর্ট বলছে, অন স্ক্রিনে যদি আমরা দেখি, এটা বলছে যে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি কমে এসেছে 2.4%। তো কেন? জানুয়ারি প্রাইস প্রেশার যেটা ছিল সেটা নাকি চলে গেছে, কনজিউমার নাকি এখন স্টেবল। ফুড এবং গ্যাসোলিন, খাদ্যদ্রব্য এবং জ্বালানির নাকি কমে এসেছে। তারপরেও তারা বলছেন যে অন্যান্য ক্যাটাগরি যারা আছে এগুলো কিন্তু সব উপরের দিকে চলে আসছে, ইনক্লুডিং ইলেকট্রিসিটি, হোম হিটিং। এটা কারা বলছেন? অর্থনীতিবিদরা। কোন অর্থনীতিবিদ? আই ডোন্ট নো, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। ওকে, নাও যেটি আপনারা দেখছেন সেটা বলছে যে 2.5 থেকে 2.4% নেমে এসেছে। ওকে, ভেরি গুড। এরপরে দেখি কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটি আছে, পরবর্তী যদি আমরা দেখি একটু, এটি বলছে আরও একটু আশ্চর্যজনক ঘটনা। এটা বলছে যে কি ইনফ্লেশন গেজ নেমে এসেছে আসলে 2.4% জানুয়ারিতে, গত 12 মাসের তুলনায়, অর্থাৎ 2025-এর তুলনায়, 2025-এর তুলনায় এই যে জানুয়ারিতে এটা কমে এসেছে। দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এটা জানাচ্ছে, এটি বের হচ্ছে টিউসডেতে। ওকে, সো এটি ছিল 2.7, এখন 2.4, বিরাট ব্যাপার। ওকে, ইন ডিসেম্বর তারা বলছেন ডিসেম্বর থেকেও লোয়ার এক্সপেকটেশন আছে, এই নাম্বার অ্যাপেয়ার বেটার। বড় বড় অর্থনীতিবিদ ইনক্লুডিং CNBC, ইয়াহু ফাইন্যান্স বলছে যে নাম্বারটি আসছে, যে পরিসংখ্যানগুলি আসছে, দ্য নাম্বারস অ্যাপেয়ার্স বেটার দেন রিয়ালিটি। আমার কথা নয়, তাদের কথা। তারা বলছেন যে বাস্তবের চেয়েও বেশি ভালো মনে হচ্ছে নাম্বার, এই পরিসংখ্যানগুলো। সো কেন? তারা একটি সম্ভাব্য কারণ, তারা সরাসরি বলতে পারেন না যে এই পরিসংখ্যানগুলো সঠিক নয়, তারা একটি কারণও দাঁড়া করিয়েছেন। কারণটি হচ্ছে এরকম, তারা বলছেন যে গভর্নমেন্ট শাটডাউনের কারণে হয়তো বা তারা পরিসংখ্যানগুলো নিয়ে কাজ করতে পারেননি ভালো মতো। ওকে, ঠিক আছে, কারণ আপনি জানেন ট্রাম্প প্রশাসন যাকে তাকে সু করে বসেন যখন তখন। ওকে, এর মধ্যে আরেকটি রিপোর্ট এসেছে, ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছেন সবার উপর, এই ট্যারিফের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়া শুরু করেছে। সেটি কীরকম আমরা যদি দেখি, সেটি হচ্ছে এরকম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, ট্যারিফ, ওকে, 2025 সালের অর্থ বছরে, যেটি মাত্র শেষ হয়ে গেল ডিসেম্বরে, আমেরিকার আমদানিকারকদের কাস্টমস বন্ড, বাই দ্য ওয়ে, আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করবেন আপনাকে একটা কাস্টম বন্ড ক্রয় করতে হয়। এই কাস্টম বন্ড, অর্থাৎ আপনি যে ট্যারিফটি পে করবেন, আসলে পে করবেন, এটির একটা ইন্স্যুরেন্স ক্রয় করতে হয়। কাস্টমস বন্ড তহবিলের রেকর্ড ভাঙ্গা
$3.5 বিলিয়ন বেশি ঘাটতি তৈরি হচ্ছে, অর্থাৎ যেই আমদানি করা হয়েছে তার বিপরীতে যেই ট্যারিফ, যেই কাস্টমস বন্ডটি ক্রয় করা হয় এটি হয়তো কভার করে না, অথবা যারা আমদানিকারক আছেন তারা এটি পে করতে ব্যর্থ হয়েছেন। শুল্ক বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল সিবিপি আমদানিকারকদের বন্ড কভারেজ বাড়াতে বাধ্য করেছে, এটি আরেকটি ব্যাপার, যার ফলে 27,500 ঘাটতির, ক্যান ইউ ইম্যাজিন, 28,000 আমদানিকারক এইটির মধ্যে পড়েছেন, যার ফলে এই যে পরিসংখ্যান তারা বলছেন যে এত ইনকাম হয়েছে, তার থেকে ইনকাম আসলে কম হবে $3.5 বিলিয়ন। ওকে, কনজিউমার সেন্টিমেন্ট, অর্থাৎ আমি আপনি কি মনে করছি যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে, আমরা কি শঙ্কিত নাকি আমরা খুব উৎফুল্ল বোধ করছি এবং খুব ভালো সময় আসছে, এটাকে বলে সেন্টিমেন্ট। আপনি বোঝার চেষ্টা করছেন, আমি এটা হলো ভোক্তা, কনজিউমার সেন্টিমেন্ট। আমেরিকার যে কনজিউমার সেন্টিমেন্ট, এটি আরো একটা আশ্চর্যজনক রিপোর্ট, বলছে যে ভোক্তা আপনি নাকি খুব কনফিডেন্ট, উই অ্যাপিয়ার টু বি কনফিডেন্ট, যে যদিও অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে আছে, কনজিউমার ভোক্তারা তারা মনে করছেন তাদের সেন্টিমেন্ট বেশ উপরের দিকে যাচ্ছে, তারা মনে করছেন যে 6 মাস এরকম হাই কনসার্ন থাকবে, তারপরে নাকি এটি ভালো হয়ে আসবে। যদিও আমরা জানি যে লেবার মার্কেট সংকুচিত হয়ে আসছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এইটি আসছে কোত্থেকে? ইউনিভার্সিটি অফ মিশিগান কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স, তারা বলছেন কনজিউমার কনফিডেন্স বেড়েছে 57.3 ফেব্রুয়ারি এই মাসে, যেটি তার আগের মাসে ছিল 56.4 ইন জানুয়ারি। দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল, বাই দ্য ওয়ে। 57% মানুষ কনফিডেন্ট ফিল করছেন অর্থনীতির ব্যাপারে। এটি হচ্ছে 2025 অগাস্টের পর এই প্রথম, এটি বেশ শার্পলি কনসেনসাস এস্টিমেট, যেটি এর আগে ছিল, সেই সময় ছিল 55, তখন এটিকে হাই ধরা হতো। ওকে, নাও হাই প্রাইসেস এবং টাইটেনিং লেবার মার্কেট, আপনার মনে রাখতে হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং লেবার মার্কেট সংকুচিত হয়ে আসা বেশ কনসার্ন তৈরি করেছে মানুষের মধ্যে, এবং তারা এখনো শঙ্কিত এই ব্যাপারে। জব ওপেনিং ড্রপ করেছে, সেটি গত সপ্তাহে তুলে ধরেছিলাম, গত 5 বছরের মধ্যে লো ওয়াজ দ্য 5-year লো ইন ডিসেম্বর। এখন কোথা থেকে আসছে? অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট গভর্নমেন্ট ডেটা, একেবারে সরকারি তথ্য, প্রথম একদম সরাসরি যেটা তারা বলছেন। হাউএভার, কেন কনফিডেন্টের উপরে? তারা বলছেন ইনভেস্টার্স আর কনফিডেন্ট, যারা বিনিয়োগ করে থাকেন তারা নাকি বেশ আত্মবিশ্বাসী। ইনফ্লেশন নাকি কমে আসবে, উইল এরেজ নিয়ার টার্ম, খুব তাড়াতাড়ি সম্ভবত, এবং সিচুয়েশন উইল ইমপ্রুভ, এটি হচ্ছে তাদের মতামত। এখন আমার অনেকের কাছে প্রশ্ন হতে পারে, আলমগীর জনি বলছেন রিটেল ব্যবসা পুরোপুরি ধস। আপনি যেটি বলছেন আপনি একদম মানে ফিল্ড থেকে বলছেন, অ্যান্ড দিস ইজ, এইটি আমি যখন অনেকের সাথে কথা বলছি সবাই কম বেশি এই কথাটি বলছে। সো বুঝতেই পারছেন এই যে রিপোর্টটি এসেছে কেন হাস্যকর শোনা যাবে, কারণ আপনার গত সপ্তাহে বলেছিলাম যে পরিসংখ্যান বিভাগের BLS, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন, তাকে কিন্তু তার আগের মাসে অর্থাৎ ফায়ার করে দেওয়া হচ্ছে, সেখানে একজন নতুন বসেছেন, তার উপরে ট্রেজারি সেক্রেটারি আসতে যাচ্ছেন নতুন, শুনবেন কিছুক্ষণের মধ্যে। সো বুঝতেই পারছেন যে নাম্বারগুলো একটু সন্দেহ প্রকাশ করবে, সন্দেহ প্রকাশ করবে না। ওকে, নাও চলে আসি, এই তো গেল বেশ কিছু জিনিস। এখন চলে আসি আমরা যে দ্য US গভর্নমেন্ট, যে আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট জব রিপোর্ট ছেড়েছেন, রিপোর্ট প্রকাশ করেছেন বুধবারে, যেটি করার কথা ছিল গত শুক্রবারে। যেটি নিয়ে কথা বলবো এখন, সেটি হচ্ছে এটি হচ্ছে ট্যারিফের, বাই দ্য ওয়ে। হ্যাঁ, সো ট্যারিফ নিয়ে অনেকে এখন সন্ধিয়ান হচ্ছেন, আমরা যদি পরেরটা দেখি একটু। ওকে, সো যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, এটি হচ্ছে অবিশ্বাস্য একটি রিপোর্ট বেরিয়েছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, যার প্রথম অংশটি আপনারা দেখছেন। কেন? অ্যান্ড আমি আসলে লিটারালি আক্ষরিক অর্থে বলছি যে ইটস অলমোস্ট ইম্পসিবল। কেন? দ্য মান্থ অফ জানুয়ারি, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, এই রিপোর্ট বলছে আমেরিকার লেবার মার্কেটে নতুন করে সংযুক্ত হয়েছে বা কর্মসংস্থান তৈরি হয়েছে 1,30,000, এবং আনএমপ্লয়মেন্ট রেট কমে এসেছে ফ্রম 4.4%, যেটি আমি গত মাসে বলেছিলাম, তার আগে ছিল 4.6%, এখন 4.4% থেকে নেমে এসেছে 4.3%। I do not know what to tell you, আমি আসলে জানি না আপনাদের কি বলবো। ওকে, দিস ইজ নট হোয়াট উই সি। সো এর অর্থ হচ্ছে আমেরিকার লেবার মার্কেট ইজ বুমিং। আপনারা জানাবেন আপনারা সহমত পোষণ করেন কিনা। হাউএভার যদিও তারা এই রিপোর্টে বলছেন যে আমেরিকার লেবার মার্কেট ইজ বুমিং, কিন্তু যারা
স্কেপটিক্স আছেন, অর্থাৎ সবসময় সন্দেহ পোষণ করে থাকেন, সমালোচক থাকেন আউট দেয়ার, তারা বলছেন সবসময় তারা থাকেন। আমি আসছি সেই প্রসঙ্গে। নাও আমি আরেকটি দেখাই অন স্ক্রিনে আপনাদেরকে, যেটি দেখছেন। সো ইউ ক্যান গেট এ সেন্স আপনারা যে কি মানে আমরা কোন দিকে ট্রেন্ড করছি, জব মার্কেটের ট্রেন্ডিংটা কেমন একটা সেন্স পাবেন আপনি। 1,30,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বললাম, জানুয়ারি মাসে। ওকে, নাও আপনি যদি পরবর্তীটা দেখেন, যেটি এখন দেখছেন এখানে সার্কেল করা, যে স্কোয়ার বসানো আছে, আমরা এটি দেখিনি, এরকম নাম্বার, এরকম গ্রোথ দেখিনি গত কয়েক মাসে। লাইক দিস ইজ কোয়াইট সাম টাইম নাও। ওকে, জাস্ট টু গিভ ইউ আ কনটেক্সট, যাতে প্রসঙ্গটা আমরা বুঝতে পারি। জানুয়ারি মাসের 2025 সালে লেবার মার্কেট, 2025-এর কথা বলছি, 26 না, লেবার মার্কেটে আমরা কোনো কর্মসংস্থান যোগ করি তো নেই। আমাদের লেবার কর্মফোর্স থেকে 48,000 কর্মসংস্থান চলে গিয়েছিল, অর্থাৎ নেট লস 45,000 জবস। সমস্ত 2025 আমাদের জব লস 4 মাসে আমরা 2025 সারা বছরে 4টি মাস ছিল যেখানে কোনো কর্মসংস্থান যোগ হয়নি, বরঞ্চ কর্মসংস্থান আমরা হারিয়েছি। দেয়ারফর আজকের যে রেজাল্ট, এইটা ওই এর আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন তাহলে হবে বিস্ময়কর, স্পেকটেকুলার অ্যান্ড হোয়াট নট, রাইট? দ্য আনএমপ্লয়মেন্ট রেট, বাই দ্য ওয়ে, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে, ইজ লুকিং অ্যামেজিং অ্যাজ ওয়েল। অদ্ভুত রকমের ভালো দেখা যাচ্ছে। 4.6% ছিল নভেম্বরে, কমে এসেছিল 4.4% ইন ডিসেম্বর, এবং রাইট নাও এটি আরও নিচে নেমে এসেছে 4.3% ইন জানুয়ারি। গুড জব পরিসংখ্যানবিদ। ওকে, নাও দ্য বিগেস্ট জব লুজার্স, আর যেখানে সবচেয়ে বেশি কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবস। কোন কোন সেক্টর থেকে আমরা কর্মসংস্থান হারিয়েছি? গভর্নমেন্ট জব কমে এসেছে, অর্থাৎ সরকারি কাজ হারিয়েছেন 42,000 ইন জানুয়ারি। তারপরেই আছে 34,000 ফেডারেল জব লস্ট। এটি যদি আপনি ক্যাটাগরাইজ করেন, 34,000 ফেডারেল গভর্নমেন্ট লেভেলে, ফেডারেল লেভেলে। 18,000 কর্মসংস্থান হারিয়েছি আমরা স্টেট লেভেলে। বাট লোকালিটি, অর্থাৎ বিভিন্ন কাউন্টি লেভেলে, অন্যান্য সিটি লেভেলে আমরা 10,000 কর্মসংস্থান যোগ করেছি। সো এ নেট ডিক্রিজ অফ 42,000। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম কেনা বেচা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যে আছে, সেখানে যোগ হয়েছে 22,000 কর্মসংস্থান। ইনফরমেশন ধরে নেবেন ইন আইটি, 12,000 কর্মসংস্থান আমরা হারিয়েছি। ওকে, উই লস 12,000, ইয়াস। ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউস থেকে আমরা 11,200 কর্মসংস্থান হারিয়েছি। ওকে, হেলথ কেয়ার নতুন করে কর্মসংস্থান যোগ করেছে জানুয়ারি মাসে, এবং এখান থেকে কামিং ইন অ্যান্ড 81,900 নিউ নোটেবল মেনশন, মানে 8,100, দুঃখিত। ওকে, না কনস্ট্রাকশন, ভালো পরিমাণ কনস্ট্রাকশনের কর্মসংস্থান যুক্ত হয়েছে, সেটি হচ্ছে 33,000 জবস। ম্যানুফ্যাকচারিং, যেটি আমি গত সপ্তাহে জোর দিয়ে বলেছিলাম, আমি দেখতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের ম্যানুফ্যাকচারিং কতখানি কর্মসংস্থান যোগ করেছে। ম্যানুফ্যাকচারিংয়ে সম্পূর্ণ পুরো ইন দ্য ইউএস মাত্র 5,000 কর্মসংস্থান নতুন করে তৈরিয়েছে, উইচ ওয়াজ দ্য অ্যাকচুয়ালি প্লিজেন্ট সারপ্রাইজ। আমি সারপ্রাইজ একটু, কারণ আমি মনে করেছিলাম এখানে 0 হবে অথবা মাইনাস হবে। দ্য এক্সপেকটেশন ছিল 5,000 লসেস, 5,000 কর্মসংস্থান আমরা হারাতে যাচ্ছিলাম সেখানে। এটি আমার না, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন। ওকে, মুভিং অন। দ্য রিপোর্ট যেটি আছে প্রকাশিত হয়েছে, সেটা আরও বলছে যে আমাদের সবার, এটা অ্যাভারেজ করা হয়, আমাদের বেতন ভাতার প্রবৃদ্ধি ঘটেছে, অর্থাৎ বেড়েছে আমরা, এবং এই প্রবৃদ্ধির হারটি হচ্ছে 3.7%। অ্যান্ড ইফ ইউ কম্পেয়ার দ্যাট টু দ্য ডিসেম্বর সিপিআই রিপোর্ট, যেটি বলেছিল যে ইনফ্লেশন বাড়ছে 2.7% হারে, তার অর্থ হচ্ছে আপনি যদি 3.7% হারে বেড়ে থাকে আপনার বেতন বেড়েছে আমরা ধরে নিই, তার অর্থ হচ্ছে দ্যাট মিনস দ্য ওয়েজেস আর গ্রোয়িং ফাস্টার দেন দ্য রেট অফ ইনফ্লেশন 2.75, আর আপনার বেতন বাড়ার যে রেটটি সেটি হচ্ছে 3.7%, অর্থাৎ আপনার বেতনটি বাড়ার হার যেটি আছে সেটি ইনফ্লেশনের চেয়ে বেশি। পার্সোনালি I do not believe it. Neither should you. আমি এটা বিশ্বাস করি না, এবং আপনাদের বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এটি সত্য নয়। That's just, by the way, এটা আমার ওপিনিয়ন।
আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন কি। ইফ ইউ লুক অ্যাট দ্য মানি সাপ্লাই, যে পরিমাণ অর্থে তারল্য দেওয়া হচ্ছে, দ্য ট্রু রেট, সত্যিকার অর্থের যে পরিমাণ অর্থ, নগদ অর্থ মার্কেটে আসছে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম আর ইন প্রবলেম, বাই দ্য ওয়ে, ডিফারেন্ট ইস্যু। ওকে, নাও সত্যিকার ট্রু রেট কি, সত্যিকার ইনফ্লেশন রেট সত্যিকার অর্থে, ইট ইজ নট 2.7%, অ্যারাউন্ড 6% রাইট নাও। যেটি সরকার বলবে আপনি এটাকে 2 দিয়ে গুণ করবেন। সো 2.7%, আপনি ধরে নেবেন 3%, 3% টাইমস 2 ইজ 6%। এটা হচ্ছে ট্রু রেট অফ ইনফ্লেশন রাইট নাও। সো লিসেন, আমি আমি এটি আমি চাই না আপনারা বিশ্বাস করুন আমার কথা, কিন্তু আমি বলছি আমি এটি বিশ্বাস করি না। আমার সাথে একমত হতে হবে যে ট্রু রেট অফ ইনফ্লেশন হাবিব রহমান যেটি বলছেন সেটি হায়ার দেন 2.7%, ইটস লেটস কল ইট 6%, কিন্তু দ্যাটস দ্য রিয়ালিটি। দ্যাট যদি সেটি হয়ে থাকে তার অর্থ হচ্ছে what you are looking at right now on the chart, আপনার ওয়েজ, নো গো ব্যাক প্লিজ, আগেরটা চলে যাই আমরা একটু, থ্যাংক ইউ। ওকে, নাও আপনি যে চার্টটি এখন দেখছেন রাইট নাও, এই চার্টটি বলছে যে আপনার বেতন বাড়ার প্রবৃদ্ধি হচ্ছে 3.7%, এবং জিনিসপত্রের যে দাম, দ্রব্যমূল্য, সেটি বাড়ছে 2.7%। দ্যাট জাস্ট কনফার্মস দ্যাট, কিন্তু রিয়ালিটি হচ্ছে ইনফ্লেশন 6%। তার অর্থ হচ্ছে আপনার যে আর্নিং আছে, আপনি যে আয় করছেন, তার সাথে সামঞ্জস্য রেখে ইনফ্লেশন বাড়ছে না, ইনফ্লেশন তার চেয়ে বেশ বহু গুণে বাড়ছে। আমি জানি না এই যে পরিসংখ্যানবিদরা কখন মার্কেটে যাচ্ছেন, কখন সার্ভে তারা করছেন, আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়ে, দিস ইজ স্যাড ট্রুথ, এটা হচ্ছে সত্যকার সরি গল্প ইন মাই ওপিনিয়ন। বাট আপনারা জানাবেন আপনারা কি মনে করেন। আমি মনে করি ট্রু রেট অফ ইনফ্লেশন ইজ মেবি ইভেন মোর দেন 6%। বাট যেটি এখন অন স্ক্রিনে দেখছেন এটি ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর ইউ, মি, এভরিবডি টু নো যে ন্যারেটিভ রাইট নাও, ব্যাখ্যাটা তারা কি দিচ্ছেন। ওকে, যে লেবার মার্কেট বুমিং, ওকে ধরে নিলাম লেবার মার্কেট বুমিং, কিন্তু ব্লুমবার্গ কি বলছে, হিউজ কোয়ান্টিটি অফ জব বিং অ্যাডেড, প্রচুর পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট নিচে নেমে আসছে 4.6% থেকে 4.3%, অ্যান্ড অফকোর্স সবার বেতন বাড়ছে, স্ট্রং ওয়েজ গ্রোথ, যেটি ইনফ্লেশনের চেয়েও বেশি, অর্থাৎ ইনফ্লেশন যে হারে বাড়ছে তার চেয়ে ইটস আউটপেসিং ইনফ্লেশন, রাইট? বাট অ্যাজ আই সেড, অনেকে আছেন সন্দিহান, আপনি যদি সেই দলের লোক হয়ে থাকেন, ইউ আর নট অ্যালোন, ইউ আর নট দ্য অনলি ওয়ান। আপনিও যদি সেই সন্দিহান হয়ে থাকেন বা সেই দলের মধ্যে পড়বেন, মনে রাখেন আপনি একা নন। অনেকেই বলছেন দে ডোন্ট ফিল দ্যাট উই হ্যাভ এ স্ট্রং ইকোনমি। অনেকেই বলছেন যে তারা মনে করেন না যে অর্থনীতি খুব শক্ত অবস্থানে আছে এখন। অনেকেই বলছেন তারা মনে করেন না লেবার মার্কেট ইজ স্ট্রং রাইট নাও। সো প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিসকানেক্ট? এই যে পরিসংখ্যানটা তারা দিচ্ছেন আমাদেরকে, প্রিন্স আলম, ধন্যবাদ আপনাকে। ওকে, সো এই যে পরিসংখ্যানটা আপনারা দেখছেন, এর সাথে বাস্তবের যে গরমিল, ডিসকানেক্টটা কোথায়? আই উইল টেল ইউ where the disconnect is. That's the way, maybe, ওকে সরাসরি বলি, ডিসকানেক্টটা হচ্ছে কেউ পরিসংখ্যান নিয়ে গেম খেলছেন। Maybe they are just fudging the numbers. আর আমি আরো একটু বলে রাখতে চাই, আমি এই কথাগুলো আমি বানিয়ে বলছি না। লেটস টেক এ লুক অ্যাট দিস, যেটি আপনারা দেখছেন। ইন এডিশন টু জানুয়ারি জব ফিগার্স, গভর্নমেন্ট প্রকাশ করেছেন মোস্ট রিসেন্ট রিভিশন। আপনারা জানেন একটা পরিসংখ্যান পরিষ্কার হওয়ার পরে সেটিকে আবার কিন্তু রিভিশনে নেওয়া হয় যে সঠিক তথ্যগুলো সঠিক ছিল কিনা। সো তারা 2025 সালে যে ডাটা তথ্যগুলো পরিসংখ্যানগুলো দেখিয়েছেন আমাদের প্রকাশ করা হয়েছে, সেটি একটি রিভাইজ করেছেন। আপনারা যেটি দেখছেন, দিস ইজ দ্য রিভাইজ ওয়ান। দ্য গভর্নমেন্ট অরিজিনালি রিপোর্ট করেছিলেন যে 2025 সালে তারা সর্বসাকুল্যে 5,84,000 কর্মসংস্থান তৈরি করেছিলেন, অ্যান্ড দে ইন 2025। হ্যাঁ, এখন তারা বলছেন যে তারা রিভাইজ করেছেন এবং তাদের রিভাইজ নাম্বার বলছে আসলে সর্বসাকুল্যে তৈরি হয়েছিল 1,81,000 কর্মসংস্থান 2025 সালে। 5,81,000, 1,81,000। সো দ্যাটস রিভিশন। দ্যাট রিভিশন ব্রিংস ইট ডাউন। কতখানি নেমে আসলো রিভিশন করার পরে?
2025 সালের কর্মসংস্থান 69%। এতখানি ফারাক তাদের মধ্যে বাই 69%। ওকে, সো দ্যাটস বিং সেড, what more evidence, আর কত এভিডেন্স আমাদের দরকার, do you need or do I need? This is why আমি বিশ্বাস করি না, I do not believe the government report right now. ওকে, সো তারা বলছেন 1,30,000 কর্মসংস্থান তৈরি করেছেন জানুয়ারি মাসে। শিওর, অ্যাবসলিউটলি রাইট, শিওর 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 শিওর, ইয়েস ইয়েস ইয়েস, বাট ইন রিয়ালিটি ইট লুকস লাইক মেড আপ, যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন। দেন অ্যাগেন ইটস মাই ওপিনিয়ন। ওকে, নাও এনিওয়ে, এই জব রিপোর্টের পরে, বাই দ্য ওয়ে, স্টক মার্কেট যারা খেয়াল করেন তাদের জন্য কিছু কথা আমি কিছুক্ষণ পরে তুলে ধরবো। এনিওয়েজ, আফটার দ্য স্ট্রং জব রিপোর্ট, এই জব রিপোর্টের পরে, বাই দ্য ওয়ে, এই জব রিপোর্ট যখন বের হলো, স্টক মার্কেট কিন্তু হু করে উপরের দিকে যাওয়া শুরু করলো। যখনই মানুষ সন্দেহ প্রকাশ শুরু করলেন, মিড ডে আই থিঙ্ক বাই 12-1 o'clock, এটি কিন্তু পতন ঘটা শুরু করলো এবং ব্যাপকভাবে পতন ঘটা শুরু করলো। ওকে, এনিওয়ে, যখন এই জব রিপোর্টটি প্রকাশিত হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যথারীতি ভিক্টরি ড্যান্স করলেন, হি টুক আ ভিক্টরি ল্যাপ। ওকে, অ্যান্ড উনি খুব খুশি, আনন্দিত, হি ওয়াজ ভেরি প্লিজ উইথ দ্য রেজাল্ট, অফকোর্স, ওয়াই নট, রাইট? সো উনি ট্রুথ সোশ্যালে যথারীতি পরেরটা যদি আমরা একটু দেখি, ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন ইমিডিয়েটলি, রাইট আফটার, কিছুক্ষণ পরেই অফিসিয়াল জব নাম্বারস প্রকাশিত হওয়ার পরে উনি বলেন যে গ্রেট জব নাম্বারস, দুঃখিত, লেখা আছে সেখানে গ্রেট জব নাম্বারস, ফার গ্রেটার দেন এক্সপেক্টেড, যতটা আশা করা হচ্ছিল তার চেয়ে বহুগুণ ভালো। The United States should be paying much less on borrowing, আমরা যে পরিমাণ ঋণ করেছি তার এখানে থেকে আমাদের যে ঋণটি দেই সেখানে ইন্টারেস্ট রেট কমলে আমরা হয়তো এই ঋণের বিপরীতে যে টাকাটি পে করি সেটি কম দিতে হবে, অ্যান্ড অন bonds. ওকে, সো এই প্রসঙ্গে আমরা আসবো কিছুক্ষণের মধ্যে। উই আর আরো বলছেন উই আর again the strongest country in the world and should therefore be paying lowest interest rate by far. Okay, I don't know what is the logic, but যেহেতু আমরা সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে কম ইন্টারেস্ট রেট আমাদের পে করা উচিত, উনি বলছেন আর কি। দিস উড বি অ্যান ইন্টারেস্ট কস্ট সেভিং, উনি বলছেন যে যদি সেটা হয়ে থাকে তাহলে ইন্টারেস্ট যে পরিমাণ আমরা পে করি সেখান থেকে সেভিংস হবে $1 trillion প্রতি বছর, পার ইয়ার। ওকে, আরও লিখেছেন উনি, দ্য গোল্ডেন এজ অফ আমেরিকা ইজ আপন আস। ওকে, আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়ে গেছে, এখন আমরা একটু প্রবেশ করেছি, আপন আস। বাট হিয়ার ইজ দ্য থিং, যদি জব রিপোর্ট ইজ সো গুড, এতই ভালো হয়, লাইক দ্য লেবার মার্কেট ইজ স্ট্রং, দ্য ইকোনমি ইজ স্ট্রং, এবং তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে ফেডারেল রিজার্ভ কেন ইন্টারেস্ট রেট কমাবে? এবং এই কারণে কিন্তু স্টক মার্কেটের পতন ঘটেছিল এই যখন রিয়ালাইজেশনটা আসলো সেই দিন, বুধবারের কথা বলছি। সো দ্য ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়ে আনছে। কেন কমিয়ে আনছে ক্রমশ? টু হেল্প দ্য লেবার মার্কেট, যাতে লেবার মার্কেট শক্ত থাকে। কিন্তু লেবার মার্কেট যদি এরকম স্ট্রং থাকে, যেরকম রিপোর্ট বেরিয়েছে, এরকম বুমিং থাকে, তাহলে তো কোনো প্রয়োজন নেই, দের ইজ নো নিড ফর ফেডারেল রিজার্ভ। ইন্টারেস্ট রেট কেন কমাবেন তারা ইন এনি ফার্দার? সো এক্সপেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প, ধরে নিন, এক্সপেক্ট করবেন আপনি যে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে কোনো মুহূর্তে গ্রাম্পি হবেন, এখন ঘর করবেন অনেক অ্যাবাউট ইন্টারেস্ট রেট, কারণ এত ভালো জব রিপোর্ট আসার পর ইন্টারেস্ট রেট কাটার কোনো কারণ নেই, কিন্তু ইন্টারেস্ট কমাতে হবে, এটা তার অনেক আগের দাবি, অ্যাবাউট ফেডস নট কাটিং ইন্টারেস্ট রেট। এবং ফেডারেল রিজার্ভ মোস্ট লাইকলি ইন্টারেস্ট রেট কমাবে না যে পর্যন্ত নতুন যিনি আছেন, কেভিন ওয়ার্শ, কামস ইন টু পাওয়ার। কবে নাগাদ? মধ্য মে, ইন দ্য মিডল অফ মে, অ্যাজ এ নিউ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান। আমার আশঙ্কা, মাই বেট, যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এই ইন্টারেস্ট রেট কমাও যে রঙ্কা বাজাচ্ছেন উনি, এই বিডিংটা কেভিন ওয়ার্শ করবেন এবং তার কথা মতো চলবেন, তার মানে পুতুল হয়ে থাকবেন। আদারওয়াইজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি লজিক্যালি, যে কেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এখানে বসাবেন, নমিনেট করবেন, যদি উনি ইন্টারেস্ট রেট নাই কমান ওখানে বসার পর। সো দ্যাটস অ্যানাদার পয়েন্ট, রাইট? এই ইন্টারেস্ট রেট রিলিজ হওয়ার আগে, প্রকাশিত হওয়ার আগে, বুধবারে এই ইনক্রেডিবল জব রিপোর্ট, ইন্টারেস্ট রেট কমার সম্ভাব্যতা কতখানি ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, এটা হচ্ছে এই জব রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে।
যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে না তাদের আগামী মিটিং, সেটা মার্চের 18 তারিখে, বাই দ্য ওয়ে, 77.7 না কমানোর সম্ভাবনা 77.3%, এবং ইন্টারেস্ট রেট কমাবে এই সম্ভাবনা ছিল 22.7%, যে তারা ইন্টারেস্ট রেট কমাতে পারে। আফটার দ্য রিলিজ, এই জাব রিপোর্ট যখন প্রকাশিত হয়ে গেল, সেই সম্ভাবনা কোথায় গেল সেটি একটু দেখে নেই। সেই সম্ভাবনা আরও বেড়ে গেল, যে ড্রামাটিকলি, যে এখন 90.1% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে না আগামী মার্চের 18 তারিখের মিটিংয়ে, এবং এখনও 9.7% মানুষ মনে করেন যে ইন্টারেস্ট রেট কমতে পারে। এগেন, দ্য আজ অফ দ্য ফেডারেল রিজার্ভ কাটিং ইন্টারেস্ট রেট সেটি কমে এসেছে, যে 22.7% থেকে 9.7%। কারণ কেন তারা ইন্টারেস্ট রেট কমাবে যদি এভরিথিং লুক সো অসম, সো নাইস, সো বিউটিফুল, রাইট? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট কমাবে কেন? টু রেস্কিউ দ্য সিচুয়েশন। যদি অর্থনীতি খারাপ হয়ে যায়, লেবার মার্কেট খারাপ হয়ে যায়, দে cut the interest rate, rescue the situation. But again, যদি সব কিছু খুব গ্রেট চলে, দেন নাথিং নিডস টু বি ডান, রাইট? কোনো কিছু তো দরকার নেই, কোনো রেস্কিউর দরকার নেই রাইট নাও। অ্যান্ড জাস্ট সো দ্যাট ইউ নো, জাস্ট ফর দ্য ফান, আরেকটি জিনিস দেখাই, চলুন আরেকটি পরিসংখ্যান যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। তাদের পরবর্তী মিটিংটা হচ্ছে মার্চের 18 তারিখে, তার সাবসিকুয়েন্ট তারও পরবর্তী যে মিটিংটি আছে সেটি হতে যাচ্ছে এপ্রিলের 19 তারিখে। ইট অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে, এপ্রিলে 29 তারিখে যে মিটিংটা হবে, জেরোম পাওয়েল, বর্তমান যিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান আছেন, এটি হবে তার শেষ FOMC মিটিং অ্যাট দ্যাট অ্যাজ এ ফেডারেল রিজার্ভ চেয়ার, ওকে? এবং সেটিও যদি আমরা দেখি, দের ইজ এ 69.7% চান্স ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট সেদিনও কমাবে না, এবং এপ্রিলের মিটিংয়ে। সো জেরোম পাওয়েল আর তার দুটি মিটিং বাকি আছে অ্যাজ এ ফেড চেয়ার বিফোর হি লিভস, ওকে? অ্যাকর্ডিং টু দ্য মার্কেট odds, এটি দেখে মনে হচ্ছে যে হি ইজ জেরোম পাওয়েল অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ, যে পর্যন্ত জেরোম পাওয়েল ক্ষমতায় আছেন, ইন্টারেস্ট রেট কাটা শেষ বা কমানো শেষ। দে আর নট কাটিং ইন্টারেস্ট রেট। তার আগামী দুটি মিটিংয়ে এটি হতে যাচ্ছে না। মার্কেট তাই বিশ্বাস করে, থিংস ক্যান চেঞ্জ, ওকে? অ্যান্ড দিস ইজ অল অ্যাকর্ডিং টু CME ফেড ওয়াচ টুল। আপনারা যেটি দেখছেন সেটি আসছে কিন্তু CME ফেড ওয়াচ টুলের কাছ থেকে। হাউএভার, অলদো দ্য মোস্ট লাইকলি, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে উনি হয়তো ইন্টারেস্ট রেট আর কমাবেন না, যদি অনেকে মনে করেন কমাবেন, কিন্তু আসলে হয়তোবা ওনার যে আগামী দুটি মিটিং আছে এটিতে কোনো রকম ইন্টারেস্ট রেট কমবে না। দ্য ফেডারেল রিজার্ভ রাইট নাও দে আর স্টিল প্রিন্টিং মানি, কিন্তু মনে রাখবেন অর্থের তারল্য কিন্তু বাড়ছে মার্কেটে। নাও আমি আরেকটি জিনিস পরিষ্কার করতে চাই, চলুন দেখে নেই। প্রেসিডেন্ট ট্রাম্প যে পোস্টটি করেছেন, উনি বলেছেন যে আমাদের প্রয়োজন ইন্টারেস্ট রেট আরও কমিয়ে আনতে। We need to cut interest rate in order to reduce the amount of interest. কারণ আপনি জানেন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট প্রচুর পরিমাণ ঋণ করে থাকে বহির্বিশ্ব থেকে, সাধারণ মানুষের থেকে। আপনি যদি বন্ড ক্রয় করে থাকেন, ট্রেজারি ক্রয় করে থাকেন, US ট্রেজারি, যেটি অন্যান্য দেশও ক্রয় করে থাকে, যখন এটি তারা দেন, আপনি ক্রয় করেন, তার একটা ইন্টারেস্ট রেটের, আপনি একটা ইন্টারেস্ট রেট পান তার প্রতি মাসে অথবা বাৎসরিক হারে, রাইট? সো উনি বলছেন এই যে ইন্টারেস্ট রেটটি আমরা দেই এটি কমানোর জন্য, অর্থাৎ এটি কমলে তো আমেরিকার গভর্নমেন্টের খরচ কমবে, রাইট? এইটির জন্য ইন্টারেস্ট কমাটা জরুরি উনি বলছেন। দ্য US গভর্নমেন্ট রানস অন ফিসকাল। আপনি জানেন যে আমেরিকার সরকার চলে, তাদের যে রাজস্ব বছরটি আছে সেটি শুরু হয় অক্টোবর, শেষ হয় অক্টোবরে, ওকে? অক্টোবর টু অক্টোবর। নাও দ্য ফিসকাল ইয়ার টু ডেট, এখন পর্যন্ত, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমেরিকার সরকার শুধুমাত্র ইন্টারেস্ট দিয়েছেন $346 বিলিয়ন অন পেইং ইন্টারেস্ট। ওয়াই? তার কারণ হচ্ছে US গভর্নমেন্ট প্রচুর পরিমাণ বড় করে থাকে ইন দ্য ফর্ম অফ US ট্রেজারি, এবং US ট্রেজারি ফর্মে যখন আপনি লগ্নি করে থাকেন, আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে অন ইট। দে বারো মানি অ্যান্ড দে ডোন্ট গেট এনি স্পেশাল ট্রিটমেন্ট। এটা US গভর্নমেন্ট যে আপনি ওকে ট্রেজারি কিনেছি, তাদের কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই যে আপনি ওকে ঠিক আছে US গভর্নমেন্ট এই মাসে দিবেন, আগামী মাস থেকে দিবেন, নো। জাস্ট লাইক এনি আদার ব্যাংকস, এনি আদার ইনস্টিটিউশন, তারা যখন ট্রেজারি বিক্রি করে থাকেন, ইন্টারেস্ট রেট একেবারে সময় মতো পে করতে হয়। দে হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট রেট টু দ্য পিপল যারা এই ট্রেজারি কিনেছেন। অর্থাৎ আপনি যখন ট্রেজারি কিনেন, আসলে আপনি অর্থ লগ্নি দিয়েছেন আমেরিকার সরকারকে, ওকে? জাস্ট থিঙ্ক ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। সো ফিসকাল ইয়ার টু ডেট, এখন পর্যন্ত, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত US গভর্নমেন্ট পে করেছে ইন্টারেস্ট রেট
মানে মোর ইন্টারেস্ট রেট দেন দে পেড অন রাইট নাও। আপনি যদি খেয়াল করে দেখেন ইন্টারেস্ট রেট যে পরিমাণ আমরা পে করেছি, ডিফেন্সেও সেই পরিমাণ খরচ করা হয়নি, অর্থাৎ ডিফেন্সের বাজেট চেয়েও বেশি খরচ করেছে ইন্টারেস্ট রেট পেমেন্ট, লাইক নিজেরাই দেখে নেন আপনারা। সো দ্য গভর্নমেন্টস গানা পে অ্যারাউন্ড 1 ট্রিলিয়ন, সরকার, আমেরিকার গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট $1 ট্রিলিয়ন পে করবে ইন ইন্টারেস্ট দিস ইয়ার 2026-এ। শুধু ইন্টারেস্ট পেমেন্ট হবে এক। ওয়াই সো মাচ? কেন এতখানি? ওয়াই দে আর পেইং অ্যান অ্যাবসার্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট এক্সপেন্স, এটা অস্বাভাবিক রকম ইন্টারেস্ট এক্সপেন্স। দিস ইজ জাস্ট দ্য ইন্টারেস্ট বাই দ্য ওয়ে। তার কারণ হচ্ছে আমেরিকার সরকার ব্যাপক পরিমাণ লোনে আছে। কি পরিমাণ লোন? $38.6 ট্রিলিয়ন, দ্য ন্যাশনাল ডেট, অ্যান্ড এটি বাড়ছে ক্রমবর্ধমান হারে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিবার যখন আমি দেখি 34, 32, 34, 35, এখন হঠাৎ করে দেখি 38, খুব সুন, ভেরি সুন বাই দ্য ওয়ে 38.5 তো 39 হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। সো ইফ দ্য ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট কমিয়ে আনে, তাহলে কি হবে? ইন্টারেস্টের যে খরচটি আসে সেটি কমে আসবে, এবং অন দ্য ডেটস আপনি লোন করলে তারও ইন্টারেস্ট রেট কমে আসবে, যার ফলে আপনার পেমেন্টটাও উড ডিক্রিজ, কমে আসবে। হাউএভার, মনে রাখবেন, কাটিং ইন্টারেস্ট রেট ইজ গোয়িং টু বি ইনফ্লেশনারি। যখন ইন্টারেস্ট রেট এই মুহূর্তে কমানো হবে, তাহলে কিন্তু এটা ইনফ্লেশন বাড়িয়ে দিবে। অ্যান্ড আমি আরেকটি জিনিস পরিষ্কার করতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন, এই পোস্টে উনি বলেছেন, উই হ্যাভ এ ব্যালেন্স বাজেট। আমাদের বাজেটটি নাকি খুব ব্যালেন্স, ওকে, খুব ব্যালেন্স বাজেট। ইউ ক্যান গো টু দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে যেতে পারেন, অ্যান্ড আপনি আক্ষরিক অর্থে দেখে নেবেন যেটি আপনারা এখন দেখছেন। ইটস কামিং ফ্রম ইউএস ট্রেজারি ওয়েবসাইট। এটি দেখাচ্ছে যে ফিসক্যাল ইয়ার 2026, এই বছর, রাজস্ব বছর, আমেরিকার সরকার বেশি পে করছেন, ওভার স্পেন্ড, যেই পরিমাণ খরচ করার কথা তার চেয়ে বেশি খরচ করে ফেলেছেন অলরেডি। তাদের ডেফিসিট, তাদের ঘাটতি, অর্থের ঘাটতি, খরচের ঘাটতি, এ বছর এখন পর্যন্ত অলরেডি $697 বিলিয়ন দাঁড়িয়ে আছে। এখনো 8 মাস বাকি এবছর শেষ হতে, এবছর রাজস্ব নীতি অর্থাৎ ফিসক্যাল ইয়ার শেষ হতে আরো 8 মাস বাকি। আমরা 600 বিলিয়নের উপরে খরচ করে ফেলেছি, ওভার স্পেন্ড। সো দিস ইজ নট এ ব্যালেন্স বাজেট, যেরকম প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু সিবিও, দ্য কংগ্রেশনাল বাজেট অফিস যেটি আছে, তাদের এক্সপেকটেশন, তারা মনে করছেন যে ইউএস গভর্নমেন্ট শেষ পর্যন্ত আরো বেশি খরচ করবে অ্যাট দ্য ডেফিসিট, এবং এটি চলে যাবে কোথায়? $1.85 ট্রিলিয়ন, যেটি আপনারা দেখছেন। দিস ইজ নট মি, আমি না, সিবিও, কংগ্রেশনাল বাজেট যেটি আছে, ওকে, তারা বলছেন এটি এই বছর ফিসক্যাল ইয়ার 2026-এ, forget about 600, forget about 1.2 trillion, 1 trillion or 1.2 trillion, 1.85 trillion, আমি আশ্চর্য হব না যদি 2 trillion যে দাঁড়ায়। Again, this is not a balanced budget, okay? That's just mean $1.8 trillion more এই আমেরিকার সরকার, আমেরিকার গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট, যেই টাকা তাদের হাতে আছে, অর্থ, তাদের আয়ের ইনকাম কিন্তু রাজস্ব শুধু। এখন তারা বলছেন ট্যারিফ, দ্যাটস অ্যান ইনকাম, বাট ট্যাক্সেশন, আমরা যে ট্যাক্স পে করি সেখান থেকে দেয়, শুধু ইন্ডিভিজুয়াল না, কর্পোরেশন ট্যাক্সেস, সেলস ট্যাক্সেস, সব মিলিয়ে তাদের ইনকাম, যে ইনকামটি করে থাকেন তার থেকে তাদের খরচ হবে $1.8 ট্রিলিয়ন বেশি। তার অর্থ হচ্ছে দ্য ইউএস গভর্নমেন্ট উইল হ্যাভ টু বারো অ্যান্ড পে ইন্টারেস্ট অন দিস মোর, আরো বেশি অর্থ লগ্নি করতে হবে, এবং এই বেশি অর্থের উপরেও ইন্টারেস্ট পে করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য জব রিপোর্ট। The most recent revision, okay, and the market reaction, সবচেয়ে একেবারে যে বুধবারে যে পরিসংখ্যান নিয়ে বেরিয়েছে সেখান থেকে আমরা দিলাম মার্কেট রিয়াকশন তৈরি করলাম, এবং ফেডারেল রিজার্ভের অবস্থান আমরা তুলে ধরলাম, প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়াকশনও তুলে ধরলাম। জানাবেন আপনারা কি মনে করেন লেবার মার্কেটের ব্যাপারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেবার মার্কেটটা তুলে ধরা, তার কারণ হচ্ছে লেবার মার্কেটের সাথে আপনার আমার জীবনযাত্রার, জীবনমান, ব্যয়, আয় ব্যয় সবকিছু জড়িত। ওকে, চলুন এবার যাই ইমিগ্রেশনের ব্যাপারে খুব দ্রুত। ইমিগ্রেশন একটি বড় আপডেট এসেছে, সেটা হচ্ছে যদি আমরা প্রথমটা দেখি, ইফ ইউ এটা ওকে, এটা একটু পরে দেখি, দেখি, হ্যাঁ, প্রথমটা যদি আমরা ফেরত যাই একটু। ওকে, দিস ইজ আ ব্রেকিং আপডেট বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আপনি যদি আমেরিকাতে ইললিগালি প্রবেশ করে থাকেন কোনো বর্ডার থেকে, তাহলে আপনার জন্য আছে রিয়েলি ব্যাড নিউজ।
এটি ফিফথ সার্কিট কোর্ট গত সপ্তাহে জানুয়ারি 6 তারিখে ডিক্লেয়ার করেছে না, আমি সময় পাইনি তুলে ধরার জন্য। দ্য ফিফথ সার্কিট মানে অফ অ্যাপিল তারা রুল করেছে যে কোনো ব্যক্তি বা ব্যক্তি যারাই হন না কেন আমেরিকাতে প্রবেশ করেছেন উইদাউট ইন্সপেকশন, অর্থাৎ আপনি 2 নম্বরই ভাবে প্রবেশ করেছেন, বর্ডার দিয়ে প্রবেশ করেছেন, অন্য পাসপোর্ট নিয়ে এসেছেন, জালিয়াতির মাধ্যমে প্রবেশ করেছেন, আপনার লিগাল এন্ট্রি নেই, ওকে, উইদাউট ইন্সপেকশন অর ইললিগালি, তারা যদি তাদেরকে যদি আইস ধরে তাহলে তাদের কোনো বন্ড হবে না, দে উইল বি ইফ দে আর ডিটেইন, তাদের কোনো বন্ড নেই। নাও আপনি হয়তো বলবেন যে তাহলে না, ফিফথ সার্কিট তো শুধুমাত্র কয়েকটা জায়গায়, টেক্সাস, মিসিসিপি অ্যান্ড লুইজিয়ানা, ইউনো, বাই দ্য ওয়ে দে আর দ্য ওয়ার্ডস ফর ইমিগ্রেশন, আপনাদের মনে রাখতে হবে, অ্যান্ড দিস ইজ নট সারপ্রাইজিং, ওকে। না, এবং আপনি বলতে পারেন আমি তো সেখানে থাকি না, আমার আমার কেন উপরে এটা পড়বে, আমি থাকি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ফ্লোরিডা। ফ্লোরিডা মারাত্মক হয়ে যাচ্ছে, সেটি আগামী সপ্তাহে আমি তুলে ধরবো, এনি আদার স্টেট হতে পারে। কিন্তু আইস যখন আপনাকে ধরবে তারা কিন্তু খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয় আপনাকে, এবং আপনাকে হয়তো লুইজিয়ানা পাঠিয়ে দিল, এবং লুইজিয়ানার যে ডিস্ট্রিক্টটি আছে তারা পড়ে যাবে যে ফিফথ সার্কিট জুরিসডিকশনে ওভার ইয়োর রিমুভাল প্রসিডিংস, রাইট? তখন তারা আর্গুমেন্ট বলবে যে আপনি এখন ফিফথ সার্কিটের আন্ডারে আছেন এবং তার জুরিসডিকশনে আছেন, কাজেই তোমাকে আমরা রিলিজ করবো না, এবং তারা কিন্তু রুল করবে যে ইউ হ্যাভ টু স্টে ইন দ্য ডিটেনশন, আপনার ডিটেনশনে থাকতে হবে উইদাউট বান্ড, অ্যান্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে রিমুভাল প্রসিডিংয়ে আনটিল জাজ মেক্স আ ডিসিশন ফর ইয়োর কেস। ইটস এ ব্যাড নিউজ। এটি আসলে ইম্প্যাক্ট করবে অনেক অনেক মানুষকে ইন দ্য ইন্ডাস্ট্রি যারা মানে ইলিগালি বা বর্ডার ক্রস করে এসেছেন। নাও দিস ইজ লাইকলি উইল গো, এটি হয়তো সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে হয়তো আর্গুমেন্ট হবে, অনেক কিছু হবে, কিন্তু সেই পর্যন্ত যেতে হবে তার আগে, রাইট? কোর্ট আলটিমেটলি ডিসাইড করবে কোন ফাইনাল ডিসিশন কি। বাট ইট ইজ সুপার ইম্পর্টেন্ট, যদি আপনি এই দলে হয়ে থাকেন, আপনি একজন প্রফেশনাল লয়ারের সাথে আলাপ করেন এবং যাচাই বাছাই করেন যে আপনার সিদ্ধান্ত কী হবে, এবং আপনাকে বেঁচে থাকতে হবে। বাই দ্য ওয়ে, এটির সাথে আরেকটি যেটি আপনি দেখছেন, এটি থাক অন স্ক্রিনে, এটির সাথে যেটি আরেকটি এসেছে ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে কি অনেক আচ্ছা, এইটি আমি একটু অন্যভাবে তুলে ধরতে চাই। আপনারা যেটি এখন দেখছেন সেটি দিস ইজ প্রথম অংশ আমি বলেছি, আমি যদি পরের অন স্ক্রিনটা দেখি, এখানে তারা যুক্ত করেছেন যে অ্যাসাইলাম যারা ফাইল করে থাকেন তাদের 50 থেকে 80% লোকই ভুয়া, ফলস ক্লেম তারা বলছেন, এবং তাদেরকেও এই জুরিসডিকশনের আন্ডারে নিয়ে আসা উচিত। কতখানি নিয়ে আসা হবে আই ডোন্ট নো, উই উইল ফাইন্ড আউট, আমরা দেখবো, ওকে। নাও লেটস গো টু সিটিজেনশিপ এক্সামের ব্যাপারে যাবো, তার আগে আরেকটি ব্রেকিং নিউজ দেই, যে এটি আশ্চর্যজনক ব্রেকিং নিউজ, বাট আমি জানতে পেরেছি ঘন্টা 2 আগে, এটির কাগজপত্র আগামী সপ্তাহে হয়তো দেখাবো। আপনার যদি চাইল্ড সাপোর্টের ক্লেম থেকে থাকে আপনার বিরুদ্ধে, এবং আপনি যদি পে না করে থাকেন, এবং না পে করার পরিমাণ যদি $2500 চলে যায়, তাহলে আপনার পাসপোর্ট, ইউএস পাসপোর্ট, যদি আপনি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন, আপনার ইউএস পাসপোর্ট রিভিউ করা হবে, স্থগিত করা হবে। অনেক ক্ষেত্রে তারা বলছেন যে যদি আপনি চাইল্ড সাপোর্ট না দিয়ে দেশের বাইরে থাকেন এবং সেটি যদি একটি বড় অঙ্ক হয়ে দাঁড়ায়, তাহলে আপনি বাইরে থাকা অবস্থায় আপনার পাসপোর্টটি রিভুক হয়ে যাবে, অর্থাৎ মানে বাতিল হয়ে যাবে, এবং আপনি সেটি নিয়ে ট্রাভেল করতে পারবেন না। আপনাকে একটি নোটিশ পাঠানো হবে যে আপনি রাজি কিনা আপনি এটা সেটেল করতে, এবং আপনি যদি একটি পেমেন্ট দিয়ে সেটেল হন বা রাজি হন, তখন এটা আবার নতুন করে মানে চালু হবে। সো দিস ইজ আ ব্রেকিং নিউজ। আসুন, সিটিজেনশিপ এক্সাম, অনেকেই আমরা জানি যে সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন, এটি যদি আমরা সরিয়ে দিই, এখন সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন, কিন্তু যাওয়ার পরে সিটিজেনশিপ পরীক্ষা পাসও করছেন। বাই দ্য ওয়ে, এটা রিপোর্ট আমি কয়েকজনের সাথে কথা বলেছি, এবং এই রিপোর্টে সিএনএনও এসেছে যে অনেক মানুষই আছেন যারা সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার পর, পাস করার পরেও তাদের সিটিজেনশিপ ডিলে হচ্ছে। তারা ইন্টারভিউতে যাচ্ছেন, পাস করছেন, তারা স্ক্যাজুয়াল করা হচ্ছে তাদের ওথ অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং তারপরে তারা একটি চিঠি পাচ্ছেন যে তোমাকে এই তোমার যে সেরেমনিটা আছে, ওথ সেরেমনি, যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান, এটা ক্যান্সেল হয়ে গেছে এবং আমরা তোমাকে পরবর্তীতে জানাবো। মূলত দেখা যাচ্ছে যে ওই যে প্রথমে 37 কান্ট্রিজ এবং পরে যে 75টি কান্ট্রি আছে, এইটি হচ্ছে মোস্টলি দোজ কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, আফগানিস্তান, ইরান, ভেনেজুয়েলা, বাংলাদেশকে ধরে নিতে পারেন তার মধ্যে, দ্য কান্ট্রিজ যে ট্রাম্প ডিসলাইকস, ওকে, ওই সমস্ত দেশ। যদি এই দেশের কেউ হয়ে থাকেন বা আমাদের ক্ষেত্রে বাংলাদেশের, তাইলে আপনি কোয়ালিফাই করেছেন সিটিজেনশিপের, আপনি গেছেন ইন্টারভিউতে, আপনি পাস করেছেন, কিন্তু আপনার অর্থ সেরিমনি হচ্ছে না, এবং তারা বলছেন অনির্দিষ্ট কালের জন্য, ইনডেফিনেটলি, রাইট? there is a solution, by the way. এই সলিউশনের নামটা হচ্ছে ডেনেভো রিভিউ, DENOVO, ডেনেভো রিভিউ। ডেনেভো রিভিউ আসলে কি? এটা একটা ফেডারেল লসুট। এটা ম্যান্ডেমাস যেটি আছে সেটির থেকে আলাদা, ওকে। ইটস অলসো ডিফারেন্ট ফ্রম এপিআই ক্লেম। আপনাদের লয়ারের সাথে কথা বলবেন, আপনাকে কি করতে হবে? আপনার ন্যাচারালাইজেশন কেসটিকে নিয়ে আসতে হবে ফেডারেল কোর্টে।
তখন এটি নিয়ে আসতে হবে আপনার ইন্টারভিউ পাস করার 120 দিন পর। ততদিনে যদি আপনার শপথ গ্রহণ না হয়, 120 দিন about more than 3 months, রাইট? ওকে, সো আপনাকে কি করতে হবে, এবং 120 দিনের মধ্যে আপনাকে সোয়ার্ন ইন করা হয়নি, অর্থাৎ আপনাকে মানে আপনি শপথ নিতে পারেননি সিটিজেনশিপের, তখন আপনি এটি নিয়ে আসবেন ফেডারেল 120 দিন পর ফেডারেল কোর্টে, এবং ফেডারেল জাজ আপনাকে উনি শপথ দিয়ে উনি আপনাকে নিয়ে আসবেন, উনি আপনাকে সিটিজেনশিপ বানিয়ে নেবেন। দ্য ফেডারেল জাজ উইল আপনাকে রিভিউ করবে আপনার ন্যাশনাল যে অ্যাপ্লিকেশনটি আছে সম্পূর্ণ, এই যে কোট আনকোট ডেনেভো, ওকে, তার অর্থ হচ্ছে তারা রিভিউ করবে, এবং আপনি যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনাকে ব্যান অর নো ব্যান, পজ অর নো পজ, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ট্রাম্প সেজ, ফেডারেল জাজ আপনাকে এই আপনার তার অথরিটিতে আপনাকে সিটিজেন বানিয়ে নেবেন। সো নাও ইউ নো, বাট টক টু এ লয়ার। এখনকার মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।